তো সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনতে পারবেন একটি আশ্চর্যজনক ঘটনা। সে ঘটনা মানে একটি ছেলের সঙ্গে একদম ছোটবেলা থেকেই একজন জিন থাকতো, মানে যাকে আমরা পরী বলি, মেয়ে জিন। তো সে জিন থাকতো এবং সবাই তা জানতো, এবং কি তাকে কোনোদিন কেউ দেখতে পায়নি, কিন্তু তার সঙ্গে একজন পরী থাকতো। সে যার সঙ্গে থাকতো সে ছেলেটিও শুধু জানতো, কিন্তু তাকে কখনো দেখতে পায়নি। এবং কি তার বাড়ির লোকজন, তার মাও জানতো, পাড়া প্রতিবেশী মানে গ্রামের সমস্ত সকল মানুষই কম বেশি সবাই জানতো। এই গ্রাম ও গ্রাম ছড়িয়ে সব মানুষই জানতো, ছড়িয়ে গেছে। তো তখন সেই ছেলেটি যখন কোনো জিনে ধরা কোনো মানুষের কাছে যেত, সে তাকে দেখে সে জিনটা মানে একদম ক্ষমা চেয়ে সেখান থেকে বিদায় নিত, বললে যে আমাকে মাফ করে দেন। তাকে দেখেই মানে কোনো কিছু করা লাগতো না, তাকে দেখেই ভয় পেয়ে এরকম আর কি করতো। এরকম একটা অবস্থা যে অন্য কবিরাজ আনার পরে সেটা যাবে কিনা সেটার গ্যারান্টি ছিল না, কিন্তু তাকে দেখে কোনো কিছু করা লাগে না, তার আগে পরিটি আর কি তার সাথে যে পরিটা থাকে তাকে দেখে আর কি অন্য জিন পরি যেগুলোই ধরুক না কেন সেগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, এবং কি তার কাছে মাপ চেয়ে সেখান থেকে বিদায় নেয়। সেরকম একটি ঘটনা আজকে আপনাদেরকে বলবো। তো ঘটনাটি যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে শুধু একটা লাইক করবেন, আর বেশি কিছু না, শুধু একটা লাইক করবেন। আর দয়া করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা আর বাড়াবো না, চলে যাচ্ছি আজকের ঘটনায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনা, এবং দেখি কি হয়। সমস্ত কিছু বিস্তারিত বলবো। তো সেরকম ভাবেই সেদিন একদিন সেই ছেলেটি এবং তার মা বাড়িতে বসে, তার মা রান্না করতেছিল। তো ছেলেটি তখন তার মার পাশে ওখানে বসেছিল। তো তার মা রান্না করতেছিল, সে বসেছিল আর তার মার সঙ্গে কথা বলতেছিল, মনে কর এটা ওটা জিজ্ঞাসা করতেছিল। তো সেই মুহূর্তে দুজন লোক তাদের বাড়িতে আসে, এবং আসার পর বলে, আপনি কি সাকিব? মানে ছেলেটির নাম ছিল সাকিব। এটা কি সাকিবদের বাসা? তখন বললো, হ্যাঁ আমি কি সাকিব, আর এটা সাকিবদেরই বাসা। বলুন আপনারা কে? আপনাদেরকে তো চিনতে পারলাম না। তখন লোক দুটো মাঝখান থেকে একটা লোক তখন তাকে সালাম দিয়ে বলল যে আমার তো একটা সমস্যা হয়ে গেছে, অনেক বিপদ, নাকি একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি, আশা করি আপনি ফিরাবেন না। তো তখন সাকিব কি করলো, উত্তর দিল, সালামের উত্তর দিয়ে তখন বললো, আচ্ছা কি বিপদে পড়ে আসছেন শুনি, অল্প খুলে বলুন তো দেখি। তখন লোক দুটোর ভিতরে একটা লোক তখন বলতে লাগলো যে আসলে হয়েছে কি, আমার মেয়েকে না একটা জিনে আসর করছে, তো যেরকম উল্টা পাল্টা এই করতেছে। আমি একটা কবিরাজ দেখাইছিলাম, সেই কবিরাজে কোনো কিছু করতে পারিনি। এখন পুরা একটা বিপদে আছি, যদি আপনি অল্প আমাদের বাড়িতে যান তাহলে হয়তো ওই হবে। কারণ আমি শুনছি যে আপনাকে দেখেই জিন পরীরা পালিয়ে যায়, তো তার জন্য আমি আপনার কাছে আসছি, যদি আপনি কোনো সাহায্য করতে পারেন, মানে তার জন্য আসলাম, আশা করি আপনি ফেরাবেন না। তখন সাকিবের মা বললো কি যে হ্যাঁ শুনছেন, যা শুনছেন ঠিকই শুনছেন, কিন্তু এখন এত রাত হয়ে গেছে, এখন তো রাত হয়ে গেছে, এখন কিভাবে যাবে? আপনি এক কাজ করেন, ওই ঠিকানা দিয়ে যান, আমি কালকে ওকে পাঠিয়ে দেব। তো বাড়িতে আর তো কেউ নাই, আমি আর ওই আছি, তো এখন ও রাত্রেবেলা কিভাবে যাবে? তখন বললো যদি দিনের বেলা হলে তো কোনো সমস্যা ছিল না, আমি সাথে সাথে পাঠিয়ে দিতাম, কারণ যেহেতু আপনাদের বিপদ, তো
আমি না করতাম না কখনোই, যেহেতু রাত হয়েছে তো কালকে আজকে কোনো ভাবে আপনি করেন, মেয়েটাকে রাখেন, কালকে আমি পাঠিয়ে দিবনি। তো আপনারা ঠিকানা দিয়ে চলে যান। তখন লোক দুটো বলল যে সেটা তো ঠিকই বলছেন, কিন্তু আমার মেয়েটা গর্ভ অবস্থায় আছে, এখন পুরা উলট পালট করতেছে, কি না কি কি থেকে কি হয়ে যায় সেটা তো বলতে পারতেছি না। তো দয়া করে যদি এখনই যেতেন, আমরা এগিয়ে দেব আসার সময়, তো কোনো প্রবলেম হবে না। যদি কোনো সমস্যা না হয় তো এখন আমাদের সাথে যদি যেতেন তাহলে অল্প উপকার হতো, অনেক একটা উপকার হতো, অনেক খুশি হতাম। তো এরকম ভাবে অনেক জোরাজুরি করতে লাগলো লোকগুলো। তখন সাকিব বলল কি আচ্ছা মা যাই না, কি হবে, আর এখানেই তো পাশে গ্রামে, বেশি টাইমও লাগবে না, আর জ্যোৎস্না রাত আছে, আমি এসে পড়তে পারবো। আর ওনারা তো বলতেছে এগিয়ে দেবে। তো আর আমার তো কোনো বিপদ আপদ হয়ই না এখন। বিপদ আপদ হলে তো তুমি জানোই যে কিরকম ভাবে আমাকে সেভ করে সকল জায়গায় থেকে। তো যেহেতু ওনারা এত করে বলতেছে আর এত বড় সমস্যা, তার মধ্যে মেয়েটা গর্ভ অবস্থায় আছে, যেহেতু প্রেগনেন্ট হয়ে আছে, তো কোনো কিছু হয়ে গেলে তো তাদের হয়তো প্রবলেম হবে। যাই এরকম ভাবে বলতে লাগলো, তখন সাকিবের মা বললো আচ্ছা যা পেলে, তুই কি এত পরে যদি তুই যাবি আর দিনেরও যদি এত অসুবিধা, তো যা, কিন্তু বেশি রাত করিস না, আহ, জলদি চলে আসিস এবং দেখে শুনে যা এবং দেখে শুনে আসিস। আর ওনাদেরকে বললো ঠিক আছে তাহলে যান, আপনারা ওকে নিয়ে যান। তো অল্প রাস্তায় গিয়ে দিবেন, যাতে কোনো সমস্যা না হয় তার আসতে। লোকগুলো বললো যে আপনাকে অনেক ধন্যবাদ, আর আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এগুলো এখন রাস্তা তো এগুলো কোনো খারাপ কোনো কিছু নাই, যেহেতু তার সঙ্গে একজন জিন আছে, তো কোনো সমস্যা হওয়ার তো কোনো কথাই নেই। তথাপি আমরা যতটা পারি ওনাকে সেভ করে নিয়ে যাব এবং রাস্তা দেখিয়ে দিব সেরকম ভাবে, সেটা বলে মানে তাকে নিয়ে চলতে লাগলো এবং তাকে তার মাকে বিদায় দিয়ে সে যেতে লাগলো। এবং বেশ কিছুক্ষণ যাওয়ার পর মোটামুটি 15-20 মিনিট হাঁটার পর তাদের গ্রামে চলে আসলো, এবং সেই গ্রামে আস্তে আস্তে তাদের সঙ্গে কথা বলতেছিল। তখন লোকগুলো বলল আপনি তো শুধু হেঁটে হেঁটে আমাদের সঙ্গে চলে আসলেন, আপনার সঙ্গে তো কোনো কিছু নিলেন না, কোনো কিছু নেওয়ার দরকার নেই। মানে তখন লোকগুলো বলতে লাগলো মানে কবিরাজের বস্তুগুলো ছেলে মেলে আর কত কি নিয়ে যায় না কবিরাজ গুলো, তো লোকগুলো সেগুলোর কথা বলতেছিল। তো তখন সাকিব বললো কি যে না, আমার তো সেগুলো, আমি তার কোনো কবিরাজ নই, সেরকম প্রশিক্ষণ প্রাপ্ত কোনো কবিরাজ টবিরাজ নয়। আমাকে দেখলে জিন পরীরা কেন জানি ভয় পায়, কারণ আমার সঙ্গে হয়তো জিন আছে, সেই জিনকে দেখে ভয় পায় অ্যাকচুয়ালি, আমাকে দেখে নয়। কিন্তু আমি কোনো প্রফেশনাল কবিরাজ নই। তো আমি আমার যত চেষ্টা করবো যাতে আপনার এই সমস্যাটা সমাধান হয়, কিন্তু আমি সেরকম কবিরাজ নই যে গ্যারান্টি দিতে পারবো, যে গ্যারান্টি দিয়ে এটা করবো ওটা করবো। আর আমি কোনো কালো জাদু মালো জাদু জানি না, আর কোনো আলেম বা কবিরাজ জিন ছাড়া কোনো কিছুই না। তো আমার যতটুকু করার আমি করব, তারপরে যদি আপনাদের সমস্যার সমাধান হয় তো আমি খুশি। তো এগুলো কথা বলতে বলতে তাদের বাড়িতে এসে পড়ে। বাড়িতে আসার পর তখন সাকিবকে দেখে, মানে বাড়িতে অনেক লোকজন ছিল, এই বাড়ির ও বাড়ির মানুষ জমা হয়েছিল, মোটামুটি 20-25 জন মানুষ এখানে ছিল। এবং মানুষগুলো তাকে দেখে রাস্তা সাইড দিল, সাইড দেওয়ার পর তখন সাকিবকে চেয়ার আনলো, একটা চেয়ার এনে তাকে বসতে দিল, সেই বসে তখন তাকে চা নাস্তা খাওয়ার জন্য বলতেছে। তখন সাকিব বললো না, আমি এখন এগুলো খাবো না, এখন আপনাদের মেয়েকে নিয়ে আসুন, আমি এটা করে বাড়িতে চলে যাব, বাড়িতে রান্না হচ্ছে, তো অনেক রাত হয়ে যাবে যেতে যেতে। তো এখন আপনাদের কাজটা করে দিয়েই আমি চলে যাবো, এখন কোনো কিছু করবো না। কিন্তু তারা না শুনলো না, চাটা সব রেডি করে তাকে খেতে দিল, বললো যায় আগে কিছু খান তারপর চিন্তা করতেছি। তখন জোরাজুরি
করার পর তখন সে আর কি কিছু খেলো, খাওয়ার পর বলতেছে ঠিক আছে তাহলে আপনাদের মেয়েকে নিয়ে আসেন, এখানে বাহিরে নিয়ে আসেন। এবং আহ, তখন একটা উঠানের মাঝখানে একটা মাদুর পেতে দিল একজন, সেখানে নিয়ে আসার জন্য বললো। তখন বললো যে ওকে তো ওখানে বেঁধে রাখছি, তো এখানে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না তো? তখন বললো আর না, কোনো সমস্যা হবে না, আপনি আহ, লাগলে ও বাঁধা অবস্থায় থাকা, ওকে ধরে এখানে নিয়ে এসে বসিয়ে দেন বা শুইয়ে দেন। তখন লোকগুলোর মধ্যে দুজন গেল এবং দুজন মহিলা, দুজন পুরুষ তাকে একদম ধরাধরি করে উঠানায় নিয়ে আসলো, এসে মানে তাকে মাদুরের উপর সেখানে বসিয়ে দিল। এবং বসানোর পর যখন সাকিব তখন মেয়েটির দিকে তাকালো এবং তাকিয়ে শুধু জিজ্ঞাসা করছে তোমার নাম কি, সেইটা জিজ্ঞাসা করার সাথে সাথে মানে মেয়েটি চিৎকার দিয়ে উঠলো এবং উঠার পর বলতেছে আমাকে ছেড়ে দেন, আমাকে কিছু করবেন না, আমার ভুল হয়েছে, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। এরকম ভাবে নানান কথা বলতে লাগলো। মানে তাকে দেখে সে কবিরাজ একটা নিয়ে এসেছিল প্রথমে, সে কবিরাজকে দেখে তো আরো হুমকি ধুমকি দিয়েছে, সে তো গেলই না, কবিরাজকে একটা এমন লাথি মারছে, কবিরাজ একদম 10 হাত দূরে গিয়ে পড়ছে। সেখান থেকে উঠে কবিরাজ সেখান থেকে এক মুহূর্তে আর দেরি করে না, সেখান থেকে ভেগে গেছে। আর সাকিবকে দেখে ভাগা তো দূরের কথা, মানে সে শুধু নামটা জিজ্ঞাসা করছে, সে নামটা শুনেই, নামটা বলার আগে মানে সাকিবের দিকে তাকিয়ে একদম ক্ষমা চাইতেছে যে আমাকে মাফ করে দেন, ভুল হয়েছে, আমি এই মেয়েটির শরীরে আর আসবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। তো কি হলো না হলো সবাই হা করে তাকিয়ে রইল যে শুধু নাম বলাতেই মানে এরকম একটা অবস্থা হইলো। তো কোনো ঝাড়ফুঁক কোনো কোনো কিছুই করতে লাগলো না, তার আগে এরকম হইলো। তো যখন জিনটা সেখান থেকে পালিয়ে যায় আর বলে যায় যে আমি আর জীবনে এই মেয়েটা শরীরে আসবো না, আমাকে মাফ করে দেন, তো মাফ টাফ চাই, সে সেখান থেকে ভেগে যায় আর কি। তো তখন সবাই সেটা দেখে অবাক হয়ে যায় এবং সবাই তখন ভাবতে লাগে ছেলেটার ভিতরে আসলে কোনো অলৌকিক ঘটনা বা শক্তি আছে, তাহলে তো এরকম কোনো কিছু ঘটা সম্ভব না। এবং তার সঙ্গে যে একটা শক্তিশালী জিন আছে, তো সেটা সবাই তখন শিওর, মানে আগে শুধু শুনতো, সবাই তো আর এই গ্রামে হয়তো প্রথমে আসলো এবং সবাই নিজ চোখে দেখেনি, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল এই গ্রামের, তখন মানুষ নিজে চোখে দেখতে পারলো যে এত বড় জিন একটা তাকে কিরকম দেখে ভয় পেল। এবং তাকে অনেক ধন্যবাদ দিল, সবাই অনেক ধন্যবাদ জানাইতেছে, কৃতজ্ঞ জানাইতেছে যে এরকম ঘটনা এরকম ভাবে করার জন্য। তো সবাই তাকে বাহবা দিতে লাগলো। তখন বললো না রে, এত কোনো কিছু বলার দরকার নেই, আমি তো কোনো কিছুই করলাম না, আমি শুধু এখানে আসলাম, দেখলেন না, আমি শুধু আমার করার মধ্যে আমি তাকে নামটা সে জিজ্ঞাসা করছি, আমি তো আর কোনো কিছু বলিনি না। তখন লোকগুলো বললো লোকগুলোকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আসি এখন। তো মেয়েটা তখন অজ্ঞান হয়ে পড়েছিল। তো তখন বললো যে সব সময় পাক পবিত্র হয়ে থাকতে বলবে এবং কি ও সবসময় অজু করে থাকতে বলবে এবং পাক পবিত্র হয়ে থাকার জন্য বলবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলবে। তো পাক পবিত্র থাকলে কি হয় যে খারাপ কোনো শক্তি মানে জিন টিন আচর করতে পারে না। তো পবিত্র হয়ে সবসময় থাকতে বলবে। তো সেটা বললো এবং কি সাকিবকে তখন বেশ কিছু টাকা নিয়ে আসছে টাকা দেওয়ার জন্য। তখন সে তো টাকা নেবে না, কারণ সে কখনো কারো কাছ থেকে টাকা নেয় না। তো সে বলতেছে না, আমি কোনো টাকা নিতে পারবো না, দুঃখিত। তো আপনি খাস করে আপনারা আমার জন্য এবং কি আমার মার জন্য দোয়া করবেন, যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারি, এরকম ভাবে সহি সালামতে থাকতে পারি, দোয়া করবেন, তাতে হয়ে যাবে, কোনো টাকা পয়সা নেব না। তো অনেক জোরাজোরি করলো, তারপরে যদি টাকা যেহেতু নিল না, তখন আর কি করবে, তখন আর তাকে আটকালো না যে ঠিক আছে তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, কারণ আপনার মাকে যেহেতু বলছিলাম যে আমরা এগিয়ে দেবো। তো
তখন বললো আরে না, এই যে দিতে লাগবে না, আমি যেতে পারবো। আর আমার সেরকম বিপদ আপদ হয় না কখনো, যদি হয় সেটা আমি বুঝতেই পারি না। তো আপনারা থাকেন, আমি তাহলে আসি এখন। তো সে সেটা বলে সাকিব তখন তাদের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন যখন বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 10-15 হাত, আমি 10-15টা কাইক দিছি, তখনই দুটা ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে এবং আমাকে ডেকে বলতেছে, ভাই আপনার সাথে যে দুটা পরী আছে, আমরা সেই পরী দুটোকে দেখতে চাই। আমি তো তখন বললাম কি, দেখো তোমরা বাচ্চা মানুষ, আর পরী যখন তখন যেখানে সেখানে আসে না, আর যাকে তাকে দেখা দেয় না। তো আশা করি তোমরা বুঝতে পারছো, বাড়ি চলে যাও, অনেক রাত হয়েছে। তো সেটা বলে আমি সেখান থেকে চলে আসতেছিলাম। তো বেশ কিছুক্ষণ আসার পর হঠাৎ আমার মনে হলো যে পিছনে পিছনে কে যেন আমার পায়ের সাথে পা মানে ফেলছে, এরকম একটা আওয়াজ হচ্ছিল, যে পিছনে পিছনে কে যেন হেঁটে হেঁটে না দৌড়ে দৌড়ে আসতেছে, এরকম একটা আওয়াজ পাচ্ছি আমি। তো তারপর আমি যখন পিছনের দিকে তাকাই, দেখি সেই ছেলে দুটো এখনো আমার পিছনে আসতেই আছে আসতেই আছে। তো সে আমি তাদেরকে বললাম, তোমাদেরকে না বললাম বাড়ি চলে যেতে, তো বাড়ি চলে যাও, বাদ দিয়ে তোমরা আমার পিছনে পিছনে কেন আসতেছো? লোক ছেলে দুটো তখন বললো কি, আমরা পরী দেখতে চাই, এবং আপনি যদি পরী না দেখান আমাদেরকে, আপনাকে এখান থেকে যেতে দেব না, আপনাদের আপনাকে এখানে আটকে রাখবো। আমাদেরকে পরী সাথে দেখা করিয়ে দিন, তারপর আপনাকে এখান থেকে যেতে দেব। তখন আমি কিছু বলার আগেই ছেলে দুটোকে যেন কে ঠাস ঠাস করে গালের মধ্যে দুটা কষে থাপ্পড় মারলো, কিন্তু আমি দেখতে পেলাম না, কিন্তু শব্দটা ঠিকই শুনতে পারলাম। সেই শব্দ শুনে আমি ছেলে দুটাকে মানে বললাম, কি হলো কি হলো? ছেলে দুটা বললো কে যেন আমাদেরকে মারলো। সেটা বলার সাথে সাথে এই গালে আবার দুটা ঠাস ঠাস করে দুজনের গালে দুটা থাপ্পড় পড়লো। সেটা দেখে অদৃশ্য ভাবে এরকম ভাবে থাপ্পড় দেখে ছেলে দুটা আর বললো যে আমাদের পরী দেখা হয়েছে। সেটা বলে সেখান থেকে এক দৌড়ে কোথায় যেন একদম বাড়ির দিকে চলে গেল। তো আমি সেটা দেখে তখন বললাম, কে আপনি? আর আপনাকে আমি দেখতে পারতেছি না কেন? আমি আপনাদের সাথে কথা বলতে চাই এবং আপনাকে দেখতে চাই, আপনি আমার সামনে আসুন। তো এটা বলার কিছুক্ষণ পরে আমি হঠাৎ করে নূপুরের শব্দ পাচ্ছিলাম এবং এদিক ওদিক তাকাচ্ছিলাম যে শব্দটা কোথায় থেকে আসছে, কিন্তু কোনো কিছু দেখতে পারতেছিলাম না। কিন্তু শব্দটা একদম ধীরে ধীরে আমার কাছে যেন কাছে কাছে আসতেছে। তো কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পাইলাম যে নীল কালারের একদম শাড়ি পরিহিত, কিন্তু মুখমণ্ডল একদম ঢাকা একজন মেয়ে আমার সামনে হঠাৎ করে আসলো, আর তার পায়ের থেকে তার নূপুরের আওয়াজটা আসতেছিল। তখন আমি বললাম যে, কি আপনি? আপনার চেহারা কেন দেখতে পারতেছি না, আপনি হঠাৎ করে কোথায় থেকে আসলেন? তখন মেয়েটা যখন মুখের নিকাবটা সরালো, তখন আমি হা করে তাকিয়েছিলাম, কারণ তার মুখে এত একটা মায়া ছিল, এত সুন্দর চেহারা তো আমি কখনো আগে দেখিনি। সেটা দেখে আমি হা করে যখন তাকিয়েছিলাম, তখন কি মেয়েটা বললো, কি আমাকে দেখে অবাক হয়ে গেছেন নাকি চোখ সরাতে পারছেন না? তো যখন মেয়েটার কথায় আমার হুঁশ আসে এবং আমি বলি, আপনি কে? আপনি কি সেই পরী যে আমার সঙ্গে থাকেন? তখন মেয়েটি বললো, হ্যাঁ ঠিক ধরেছো, আমি সেই পরী এবং আমি তোমার কাছে এতদিন ছিলাম এবং ছোটবেলা থেকে তোমার সাথেই থাকি, এবং আজকে যে তুমি জিনটাকে তাড়ালে সেটা আমার জন্যই হয়েছে, এবং আমাকে দেখে সে ভয় পেয়ে পালিয়ে গেছে এখান থেকে। তখন আমি পরিমেয়টিকে বলতেছিলাম যে, আচ্ছা সবই তো বুঝতে পারলাম, কিন্তু আপনি কেন আমার সঙ্গে ছোট থেকে আছেন এবং আমার পিছু ছাড়ছেন না, এবং কি জন্য সেটা বলেন তো? তখন বললো যে কি জন্য আছি সেটা পরে জানতে পারবে, আর সব কথার উত্তর হয় না, বুঝলে?
তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে যদি জানতে পারবো তাহলে ঠিক আছে। আচ্ছা আপনার নাম কি? তখন বললো আমার নাম নুসরাত পরি। তখন বললাম বাহ, সুন্দর নাম। তো তখন বললো যে আচ্ছা তোমাকে না ওরা ইটা করার পরে টাকা সাধলো, তুমি টাকাটা নিলে না কেন? তুমি টাকা নেবে, যদি কেউ খুশি হয়ে তোমাকে টাকা দেয় তো তুমি সেই টাকাটা নিবে। সেটা তোমার কোনো হবে না, কারণ তুমি তো মেহনত করছো না, তুমি না করলে আমি তো করছি, তো সেটা আমি করা মানে তুমি করা একই কথা। কারণ তুমি টাকা নেবে যদি কেউ খুশি হয়ে দেয়, কিন্তু তুমি একটা কি কারো কাছে ডিমান্ড করতে পারবে না, তা আমার এত টাকা লাগবে, তুমি ডিমান্ড না করে লোকে খুশি হয়ে যা দেয় তুমি তা নেবে, ঠিক আছে? তখন বেশ কিছুক্ষণ মানে গোটাই রাস্তা আসতেছিলাম তার সাথে, এবং তার সঙ্গে কথা বলতে বলতে আসতেছিলাম। তো যখন বাড়ির কাছে আসলাম তখন সে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, তুমি বাড়িতে যাও, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম আসো বা শুয়ে পড়ো। তখন আমি বাড়িতে চলে আসি, এবং বাড়িতে আসার পর মাকে মা তখন জিজ্ঞেস করে, পরে কি হলো, জিনটা কি চলে গেছে নাকি যায়নি? তখন আমি বললাম হ্যাঁ, আরে চলে যাবে না মানে, আমি শুধু তাকে নাম জিজ্ঞাসা করছি, সেটা শুনে সে ভয়ে আমার কাছে মাপ চেয়ে সেখান থেকে একদম এক মুহূর্ত আছে সেখানে করেনি, দেরি করেনি, একদম তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল, জানি না কি জন্য। শুধু আমার দিকে যখন তাকালো, আমি নাম জিজ্ঞাসা করার পরে শুধু আমার দিকে তাকিয়েছে, তাকানোর এক মুহূর্ত আর দেরি করেনি, মাপ চেয়ে সে সেখান থেকে একদম তড়িঘড়ি করে চলে গেছে। আর জানো না, আজকে না একটা কাণ্ড ঘটেছে। তখন বললো কি কাণ্ড ঘটেছে? বললাম যে আজকে সেই পরীটার সঙ্গে না আমার কথা হয়েছে, এবং কি আমি তাকে দেখেছি। তখন বললো তাই নাকি, কিরকম দেখতে সে? আমি বললাম দেখতে একদম পরি, যে বলে পরির মতো সুন্দর, এবং কি তাকে তুই জিজ্ঞাসা করিস সে তোর সঙ্গে কেন আছে এত বছর ধরে, ছোট থেকে, আর কি চায় তোর কাছে? তখন আমি বললাম হ্যাঁ সেটা করিনি, আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, সে বললো সব কথার উত্তর হয় না, আর এটা এখনো জানার সময় আসেনি, সেটা বললো। তখন বললাম, তখন বললো তখন কিছুক্ষণ পর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত্রে শোয়ার জন্য আমি ঘরে গেলাম। এরপর যখন আমি খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আসছিলাম, তো শুয়ে থাকা কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম, এবং কতক্ষণ ঘুমাইছি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যখন আমি চোখ খুললাম সেটা হয়তো মাঝরাত হবে, কিন্তু বোঝা যাচ্ছিল না সেটা রাত না এখন দিন। মানে যখন আমি চোখ খুললাম দেখলাম চারিদিকে দিন না রাত কোনো কিছু বোঝা যাইতেছে না, অসম্ভব সুন্দর একটি জায়গায় আমি সেখানে বসে আছি, এবং আমার পাশের দিকে তাকিয়ে দেখি সে পরীটা, মানে জান্নাত পরী, সে পরীটা আমার পাশে বসে আছে। তো তাকে দেখে আমি তখন আর ভয় পেলাম না, কারণ তার সঙ্গে তো আমার কথা হয়ে গেছে, আর আমি তখন জানি যে এ তো নতুন কিছু না, এ তো আমার সঙ্গে অনেক দিন ধরেই আছে, আমি তাকে দেখে ভয় কি জন্য পাবো, মানে এটাই করতেছিলাম। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমি তো ঘুমাচ্ছিলাম, বাড়িতে আমার রুমে ছিলাম, তো আমি এখানে কিভাবে আসলাম, এটা কোন জায়গা, আর তুমি আমার পাশে অন্য একটা জায়গায় আছি, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তখন জান্নাত করে কি বললো, কেন তোমার কি কোনো কিছু মনে পড়তেছে না? এখানে আমরা কত ঘোরাঘুরি করছি, কত এখানে বসে করছি, গল্প করছি, আমরা দুজন ঘুরতাম, কত আনন্দ ফুর্তি করতাম, এখানে তোমার কি কোনো কিছুই মনে নেই? তখন আমি বললাম কি যে কই, আমার তো কোনো কিছু মনে পড়তেছে না, কেন আমি কি এখানে আগে এসেছি নাকি? তো আমি তখন পরিমেয়টি বললো আচ্ছা থাক, সেটা বাদ দাও, জায়গাটা তোমার কেমন লাগতেছে বলো। তখন আমি বললাম জায়গাটা তো অসম্ভব সুন্দর লাগতেছে, আমি এই জায়গাতে হয়তো আজকে এরকম জায়গা আমি আসা তো দূরের কথা, প্রথম দেখলাম, তো জায়গা তো ভালোই লাগবে, এটা আসলে কোন জায়গা? তখন বললো যে এটা আমাদের রাজ্য।
তখন আমি বললাম তোমাদের রাজ্য মানে জিন রাজ্য? তখন সে বললো হ্যাঁ এটা আমাদের জিন রাজ্য। তো আমি তখন বললাম বাহ, অনেক সুন্দর তো তোমাদের রাজ্য। তখন সে বললো হ্যাঁ, আরো কত কি আছে তুমি দেখতে পারবা। তো আমাদের বাড়িতে যাবা নাকি তুমি? যদি যাও বলো, নিয়ে যাচ্ছি আমাদের প্রাসাদে। তখন আমি বললাম আরে না, অন্যদিন যাওয়া যাবে না, অন্য কোনো দিন, আজকে যাবো না। তো সেখান থেকে মানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, জায়গা সৌন্দর্য সবকিছু উপভোগ করে কিছুক্ষণ পর আর কি খবরের আজান হবে সে বললো। মানে তখন আমি বুঝতে পারলাম যে এটা রাত, এখনো দিন হয়নি, কিন্তু সেখানে বোঝা যাইতেছে না এটা রাত না দিন, কারণ সূর্য দেখতে পাইতেছি না, কিন্তু আকাশে চন্দ্র দেখতে পাইতেছি, কিন্তু অনেক বিশাল বড় আকারের কিছু চাঁদ দেখতে পাইতেছি, কিন্তু চাঁদটা যেন সূর্যের মতোই প্রায় এরকম, কিন্তু সেরকম আলো নেই। যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে, একদম গাছগুলো একদম মনে হয় মুক্তার মতন ঝিলমিল করতেছে একদম। সেগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। বেশ কিছুক্ষণ পর ঘোরাঘুরি করার পর বেশ কিছুক্ষণ পর সে আমাকে বাড়িতে রেখে যায়, এবং রেখে যায় মানে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর কি। সে তো আমার কাছাকাছি থাকে, সেটা তো আপনারা জানেনই। তো তারপর বাড়িতে যখন এনে দেয়, আমি তখন আমার ঘুম ঘুম পাচ্ছিল, তো আমি তখন ঘুমিয়ে পড়ি। কিন্তু ফজর নামাজের আজান কিছুক্ষণ পরেই ফজর নামাজের আজান দিল, তো আমি উঠে ফজর নামাজটা পড়ে নিলাম। পরে চা নাস্তা খেয়ে আমি বাড়ির দুইটা গরু ছিল, তো গরু দুইটা নিয়ে মাকে বললাম যে আমি গরুগুলো নিয়ে মাঠে যাইতেছি, তো তুমি বাড়িতেই থাকো। তো তখন আমি এটা বলার পর গরু দুটো নিয়ে মাঠে তাদেরকে খাওয়াচ্ছিলাম, তাদেরকে খেতে দিয়ে আমি ওখানে একটা গাছ আছে, গাছের ছায়াতে বসেছিলাম। তো সেই সময় জান্নাত করি হঠাৎ করে উপস্থিত। আমি বললাম আরে জান্নাত তুমি এখানে? সে বলল আমি এখানে মানে কি, আমি তো তোমার সাথে সবসময় থাকি, আগে তোমাকে দেখা দিতাম না তাই তুমি দেখতে পেতে না, এখন তোমাকে দেখা দিয়েছি বলে তুমি আমাকে দেখতে পেলে। তো সেখানে বসে বসে দুজনে এটা ওটা কথা বলতেছিলাম। তো সেই সময় জান্নাত আমাকে বললো কি ওই দূরে দেখো একটা লোক আসতেছে, সে এসে তোমাকে বলবে তার মেয়েকে জিরে ধরছে। সে তারা অনেক মানে দরিদ্র পরিবারে, তো জেনে ধরছে সেটা সারাতে তোমার কাছে আসছে, তোমার বাড়িতে গেছিল, তোমার বাড়িতে তোমাকে পাইনি, তোমার মার কাছে শুনে মাঠে আসছে তোমার সাথে দেখা করার জন্য। যদি তুমি চাও তার মেয়ে সাথে জিন আছে, যেটা জিন ভর করছে তাকে ই করতে, তোমার যদি মানুষটাকে ভালো লাগে, কথা বলে যদি ভালো লাগে, তাহলে আমাকে বলো, আমি তোমার সমস্ত কাজ করে দেবো। কিন্তু আমি যে তোমাকে বললাম এগুলো আবার লোকটাকে আগেই তুমি বলো না। তো সে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসুক আগে দেখি শুনি কি বলে। তো লোকটা এসে বললো যে এরকম এরকম কথা, তোমার মেয়েটাকে কি বা হয়েছে, জিনে ধরছে না কি হয়েছে, তো এরকম এরকম করতেছে। আমি তোমার বাড়িতে গেছিলাম, তোমার মার সাথে কথা বলে আসলাম, তোমার মা আমার বাড়িতে আমার সাথে যেতে বলছে। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, মা যদি বলছে এখন আর কি করব, ঠিক আছে যাব তাহলে, দেখে আসবো কি হয়েছে আপনার মেয়ের। তো তখন লোকটাকে বললাম ঠিক আছে, আমি তাহলে আপনার বাড়িতে সন্ধ্যার দিকে যাচ্ছি, এখন যাচ্ছি না, আমি গরু নিয়ে আসছি মাঠে। তো ওগুলোকে বাড়িতে রেখে গা গোসল দিতে হবে এবং খেতে হবে, খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে, বিকালে সন্ধ্যার দিকে আপনাদের বাড়ি যাব। তো আপনি ঠিকানাটা আমাকে দিয়ে যান। তো লোকটা তখন মানে লোকটার মুখের দিকে তাকিয়ে আমার আর না বলার উপায় ছিল না, এমন ভাবে রিকোয়েস্ট করলো, চোখে পানি একদম টলমল করতেছে, মনে হয় যে এখন বৃষ্টির মতন ঝরে পড়বে এরকম একটা দেখে তখন আমি আর না বলতে পারিনি। তো লোকটা তখন নাম্বার দিয়ে সে চলে যায়। কিছুক্ষণ পর আমিও গরুগুলো নিয়ে বাড়িতে যাব আর কি। তখন জান্নাতপুরীকে বললাম, সে তখন অদৃশ্য হয়েছিল, মানে আমি তাকে দেখতে পাইতেছিলাম, কিন্তু সে লোকটা তাকে দেখছিল না, মানে শুধু
আমাকে দেখা দিয়ে আসিল, এরকম আসিল। তো সে তখন বললো দুপুর তো হয়ে গেছে, তোমার নিশ্চয়ই খিদা লাগছে, তো যদি কোনো কিছু খাও তো বলো, আমি নিয়ে আসি, এখন তুমি দাঁড়াও। আমি বললাম যে না না, এখন কোনো কিছু আনতে হবে না, আমারও ভালো লাগতেছে না, দুপুর হয়েছে, বাড়িতে যেয়ে আগে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো তখন সেটা বলে আমি সেখান থেকে চলে গেলাম, জান্নাতও সেখান থেকে চলে গেল। এবং বাড়িতে আসার পর মা তখন বলতেছিল যে একজন মানুষ আসছিল, এরকম এরকম কথা, আমি তাকে নিয়ে তোর ওখানে পাঠিয়ে দিয়েছিলাম, তুই কি গেছিলি তাদের বাড়িতে? আমি বললাম না, দুপুর বেলা কোথায় কি জন্য যাবো, আর দিনের বেলা দিন ভরে হাজির হতে চায় না, তার জন্য তাকে বলছি যে সন্ধ্যার দিকে যাব, আপনাদের বাড়িতে অ্যাড্রেস দিয়ে গেছে। তো সেই অ্যাড্রেস দিয়ে গেছে, সন্ধ্যার দিকে তাদের বাড়িতে যাব। এখন আমি গা ধুতে গেলাম ভাত বাড়তো আমার জন্য, ক্ষুধা লাগছে, ভাত খাবো। তো তখন গাটা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে গেলাম। তো খেয়ে দিয়ে অল্প ঘুম আসলাম। ঘুম আসার পর দেখলাম সন্ধ্যা সন্ধ্যা হবে আর কি, সন্ধ্যা হবে, তখন আর কি বললাম মা তাহলে আমি যাই, লোকটার একটা বিপদ যদি, গিয়ে দেখি কি হয়েছে। তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন জান্নাতুরি আমার সাথে আসলো, এবং আসার পর আমাকে বললো চলো তাহলে। তো সে আর আমি তখন কথা গল্প করতে করতে রাস্তা দিয়ে যেতেছিলাম। তো তাকে আমি দেখতে পাচ্ছিলাম, অন্য লোকজন দেখতে পাইতেছিল না, কিন্তু আমি তো তার সঙ্গে কথা বলতে বলতে যাইতেছিলাম, তখন মানুষ আমাকে আবার পাগল বললো। তাকে বললাম ঠিক আছে, তুমি অদৃশ্য আছো, যদি তুমি অদৃশ্য হয়েই থাকো, আর এখন এরকম ভাবে আমি যদি তোমার সঙ্গে কথা বলতে বলতে যাই, লোকে আমাকে পাগল বলবে, এটা কি ভালো হবে বলো? সে তখন বুঝতে পারলো, বললো যে ঠিক আছে, তুমি এখন তাহলে যাও, যাওয়ার পর কি করতে হবে না করতে হবে আমি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিব। তো কিছুক্ষণ পর, বেশি দূরে ছিল না বাড়িটা, মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই আমি তাদের বাড়িতে পৌঁছাইলাম। তো যাওয়ার পর তখন তারা আমাকে বসতে দিল, এবং তখন আমি জিজ্ঞাসা করলাম কোন ঘরে সেই মেয়েটি দেখি। তখন তারা আমাকে তাদের মেয়ের কাছে নিয়ে গেল। যাওয়ার পর দেখলাম মেয়েটা একদম কঙ্কালের মতো হয়ে গেছে। যে লোক যে এত খারাপ হতে পারে, মেয়েটাকে কে বা কে কালো জাদু করেছে, জান্নাত আমাকে বললো কানে কানে। তখন তাকে আমি দেখতে পাইতেছিলাম, বাকি লোকজন তাকে দেখতে পাইতেছিলাম। তখন বললো যে একে কালো জাদু করা হয়েছে, এবং প্রতি রাতে এর সাথে সহবাস করে জিনেরা। 3 জন জিন আছে এখানে, 3 জন জিন মিলে এরকম ভাবে অবস্থা করছে, আর সহবাস করে প্রত্যেক দিন রাতে মেয়েটাকে জোর করে ধরে এরকম ভাবে ঘুমের মধ্যে করে। তো সেগুলো শুনে তো আমার আরো রাগ উঠে গেল। তখন সে আমাকে শিখিয়ে দিল কি কি করতে হবে। তো মেয়েটাকে ধরে উঠানো হলো, উঠিয়ে সামনে বসিয়ে আমাকে একটা কানে কানে দোয়া শিখিয়ে দিল, যেন সেই দোয়াটা পরে আমি যখন তার গায়ে ফু দেব, তখনই একটা জিন এসে আমাকে একদম পা দিয়ে লাথি মেরে দূরে ফেলে দিল। তো সেটা দেখে বাকি লোক যেন হা করে তাকিয়েছিল, সবাই দৌড়ে এখানে সেখানে পালিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তখন জান্নাত কি করলো, সে লোক দুটো মানে জান্নাতকে যখন দেখতে পেল, তখন দেখে তারা মাপ চেয়ে সেখান থেকে পালিয়ে গেল, যে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না যেটা আপনি এরকম ভাবে মাপ চেয়ে সেখান থেকে 3টা জিনিস সেখান থেকে পালিয়ে গেল। এবং পালিয়ে যাওয়ার পর তখন জান্নাত বললো যে এটা এটা করো, আর তার শরীরটা বন্ধ হয়ে যাবে, বাড়িটা বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু শিখিয়ে দিল। আমি সেই মোতাবেক সমস্ত কাজ করতেছিলাম। লাস্টে এক শিশি আর কি 1 বোতল তেল আনতে বললো লোকগুলোকে, মানে জান্নাত আমাকে বললো, আমি ওদেরকে বললাম, ওরা তেল নিয়ে আসলো। পরে একটা দোয়া জান্নাত আমাকে শিখিয়ে দিল, যে এটা পরে ফু দাও, 3বার ফু দেওয়ার পরে এই তেলটা প্রতিদিন তাকে মাখতে বলবে, আমাকে বলতে বললো, আমি সেটাই বললাম। বলার পর বললাম যে আপনাদের বিপদ কেটে গেছে, এখন থেকে আর কোনো সমস্যা হবে না, সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে বললাম। তারা গরিব মানুষ ছিল, তাও টাকা পয়সা দিতে চাইলো, আমি নিলাম না, কারণ অন্য হয়তো ধনী মানুষ হলে, হয়তো বড় লোক হলে হয়তো, মানে জান্নাত যেহেতু বলছিল যে তোকে খুশি হয়ে কিছু দিলে তুমি নেবে,
তো বড়লোক হলে হয়তো কিছুটা নিতাম, কিন্তু এত দরিদ্র পরিবার থেকে কিছু নেওয়া আমার উচিত হবে না। সেটা ভেবে আমি কোনো কিছু নিলাম না। তারা অনেক খুশি। তো তাদের ওখান থেকে বিদায় নিয়ে আমি তখন চলে আসতেছিলাম আমি আর জান্নাত। তো সে আমাকে তখন বললো, আচ্ছা তুমি বাড়ির দিকে রাস্তা দিয়ে যাইতে থাকো একা একা, আমি আসতেছি। তো বেশ কিছুক্ষণ আমি একা একা যাইতেছিলাম। 5 মিনিটের মতন হাঁটার পর দেখলাম হঠাৎ করে আমার সামনে একটি জিন ধপাস করে একদম আমার পায়ের কাছে এসে পড়লো। তো সেটি দেখে আমি খানিকটা ভয় পেয়ে একদম পিছিয়ে গেলাম। যাওয়ার পর সামনের দিকে তাকিয়ে দেখি সেই 3টা জিন, 3টাই ওখানে একটা মাটিতে আমার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে, আর তার পাশে 2টা জিন সেখানে রয়েছে। তার সামনে জান্নাত পরীকে দেখতে পেলাম। ভাবলাম যে এই 3টা জিনই ছিল ওই মেয়েটার সর্বনাশ করার জন্য। তো যে জিনটা আমাকে লাথি মারছিল সেই জিনটা আমার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। তাকে জান্নাত কি করলো, একদম ধরে তার পা টান দিয়ে ছিঁড়ে ফেললো। এই পা দিয়ে তুই লাথি মারছিলি না ওকে? তোর কত বড় কলিজা, তোর কত সাহস! তো সে ক্ষমা চাওয়ারও টাইম পেল না, তার আগে তার পা একদম 2টা পা 2 খণ্ড করে দিল। এটা দেখে বাকি জিন দুটো 1 সেকেন্ডও সেখানে আর দেরি করেনি, সেখান থেকে একদম পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর জিনটা ওটা যেটা ঠ্যাং ছিঁড়ে ফেলছে সে সেখানেই মারা গেল। এবং তারপর আমরা দুজন চলে আসতেছি সেই রাস্তা দিয়ে। তখন বললো যে ওর কত বড় কলিজা, ওর কত সাহস যে তোমার গায়ে আঘাত করে, তোমার কোথাও ব্যথা লাগেনি তো, তুমি বেশি চোট পাওনি তো? আমি বললাম, আরে না, তুমি সেরকম কিছু মনে করো না, আমার তো ওইরকম জোরে মারেনি না, আমি তো পড়েও যাইনি, আমি শুধু টোল থেকে মেঝেতে পড়ে গেছি, হঠাৎ করে হয়েছে তো, তার জন্য এরকম হয়েছে, তুমি এগুলো টেনশন করো না তো, বাদ দাও। তো তার সঙ্গে কথা বলতে বলতে রাস্তা দিয়ে দুজনে আসছিলাম। তখন রাত হয়ে গেছে। তখন কথা বলতে বলতে আসলেও সেরকম কোনো কিছু নেই। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর বাড়ির কাছাকাছি যখন আসলাম তখন দেখলাম আমার এক চাচা, মানে পাড়া প্রতিবেশী চাচা, এক চাচা মানে আমার বাবার বন্ধু, আমি তাকে কাকা বলে ডাকতাম। তো সে আর তার মেয়ে যাচ্ছে তাদের বাড়িতে, কোথাও বা গিয়েছিল নাকি, বাজারের দিকে হয়তো গিয়েছিল। তো সেখান থেকে যাচ্ছে। তো আমাকে দেখে বলল, কি ব্যাপার হবু জামাই, কোথায় গিয়েছিলে, ভালো আছোনি? তখন আমি বললাম, এখানেই গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা? সে বলল, আমরাও, আল্লাহ ভালো রাখছে আমাদেরকে। তো তখন বলল, তোমার মা কেমন আছে? আমি বললাম, হ্যাঁ ভালো আছে। তো সে বলল, তোমার মাকে বলো কালকে তোমাদের বাড়িতে যাব, একটা কথা আছে তোমার মার সঙ্গে জরুরি। তো আমি তখন তার মেয়ের দিকে তাকিয়ে দেখি সে মুসকি মুসকি আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিল। তো আমি তখন তাদের ওখান থেকে বিদায় নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে করছিলাম। তখন আবার তারা চলে যাওয়ার পর জান্নাত অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার পর সে আমাকে তখন বলল, কি ব্যাপার, এরা কে, আর মেয়েটা তোমাকে দেখে এরকম মুসকি মুসকি হাসছিল কেন? আমি তখন বললাম, তুমি দেখতে পেলে কিভাবে, তুমি আসি এখান থেকে চলে গেলে? আমি বললাম যে, তখন পরিণতি বললো যে, অদৃশ্য হয়ে গেছি, চলে যায়নি তো। আর বলো কি ব্যাপার, মেয়েটা এরকম ভাবে হাসছিল কে, আর উনি তোমার বাড়িতে কি জন্য যাবে? তখন আমি বললাম, তা শোনো, আমার বাবা যখন বেঁচে ছিল তখনই এটা আমার বাবার বন্ধু, তখনই দুজন মিলে আমাদের বিয়ে ঠিকঠাক করে রাখে। যখন আমরা বড় হব তো ওর সঙ্গে, ওর নাম হচ্ছে নীল, তো ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে রাখছে এবং ওয়াদা করে রাখছে যে একে অপরের সাথে বিয়ে পড়িয়ে দিবে। তো তখন বললো, আচ্ছা শোনো, তুমি সেদিন জানতে চাইলে না আমি তোমার কাছে কি জন্য আসি, আর এতদিন ধরে তোমার কাছে কি জন্য আসি? তখন বললাম, হ্যাঁ চাইছিলাম, তো বলবে নাকি তুমি? তখন মেয়েটি বললো যে, হ্যাঁ বলবোই তো। শোনো তাহলে, তোমার বিয়ে তুমি কারোর সাথে হবে না, তুমি কাউকে বিয়ে করতে পারবে না। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি এবং তার জন্যই তোমার কাছাকাছি আসি এবং সব সময় তোমার সাথে থাকি। তো ওখানে আমি বললাম, কি বলো এটা, কিভাবে, এটা কি সম্ভব? সে বলল,
সম্ভব কি অসম্ভব সেটা আমি বুঝি না, তুমি শুধু আমার আমার খুঁজবে। আমি বললাম যে দেখো, বাবা বেঁচে থাকার সময় তারা একে অপরকে কথা দিয়েছে যে আমাদের বিয়ে হবে। তখন কথা দিলে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নাই না। আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার বিয়ে আমার সঙ্গে হবে, সেটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন আমি বাড়ির কাছাকাছি এসে পড়ছি। তো আসার পর দেখলাম মা রান্নাঘরে রাঁধতেছে। তখন মার কাছে গেলাম, গিয়ে তাকে বললাম কি রান্না করতেছো? বললো অমুক রান্না করতেছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন বললো কি সেখানে গিয়েছিলি, জিনগুলো কি হলো পরে? সে তখন আমি বললাম হ্যাঁ, জিনগুলো একটা জিনকে মেরে ফেলছে আর দুটা জিন পালিয়ে গেছে এবং এখন সে বিপদ মুক্ত। সে বলল যে তাহলে তো ভালোই। মানুষটাকে দেখে আমার মায়া লাগছিল, তার জন্যই আমি আর মানা করতে পারিনি আমি। তখন আমি বললাম হ্যাঁ, তারা অনেক দরিদ্র পরিবারের লোক, তারা টাকা পয়সা দিতে চাইছিল, আমি নেইনি। অনেক দরিদ্র মানুষ, গরিব, তার জন্য নেইনি। তখন বললো ঠিকই করছিস, কারণ আমাদের তো মোটামুটি এইভাবে চলেই। তখন মাকে বললাম যে জানো মা আজকে কি হয়েছে? তখন বললো কেন, কি হয়েছে বল। তখন আমি বললাম যে ওই মেয়েটিকে সেদিন জিজ্ঞাসা করছিলাম না, সে আমার কাছে কি জন্য আসে আর কি চায়, সে তখন বলতে চাইছিল না, কিন্তু আজকে সে আমাকে বলছে। মা তখন বললো কে, কি বলছে শুনি বলতো। তখন আমি বললাম সে আমাকে পছন্দ করে এবং আমার সাথে নাকি আমার নাকি তাকে বিয়ে করতে হবে এবং সে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তার জন্যই সে আমার কাছে সেই ছোট থেকেই আছে। সে আমাকে এটা বললো। তখন মা বললো এটা কিভাবে সম্ভব বলতো, এটা কখনো সম্ভব জিন মানুষের সাথে এরকম? আর তোর বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক করা রয়েছে তোর বাবার বন্ধুর সাথে, বন্ধুর মেয়ের সাথে। তোর বাবার বন্ধুর মেয়েকে আমার পুত্র বধূ করে ঘরে আনবো, এটা তো অনেক আগে সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে। তো এখন এক কাম করিস তুই, তোর ওই আঙ্কেলকে, তোর কাকাকে তুই আমাদের বাড়িতে আসতে বলিস। তো আমি বললাম আসতে বলিস, আমার বলা লাগবে না, তাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, সেখানেই ওই পরি মানে জান্নাত পরি সেখান থেকেই সমস্ত কিছু শুনে আমাকে এটা বললো। আর তারা বলছিল, তার বাবা মানে কাকা বলছিল যে কালকে নাকি আমাদের বাড়িতে আসবে, তোমার সাথে কি জরুরি কথা আছে বলে কথা বলতে। তো তখনই বলো তুমি। তখন মা বললো আচ্ছা ঠিক আছে। তো হাত মুখ ধুয়ে তুই আয়, এই রান্না হয়ে গেছে, খেতে বস। তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য গেলাম, খেয়ে দিয়ে তখন আমার রুমে চলে গেলাম। চলে তখন বসেছিলাম, তখন হঠাৎ করে জান্নাত পরি আসলো। তো বিছানায় বসে থাকার কিছুক্ষণ পর জান্নাত পরি আমার কাছে আসে। আসার পর সে আমাকে বলে যে কি শুনলাম তোমার বাড়িতে এগুলো, মানে আমি সমস্ত কিছু খবর নিয়ে দেখলাম তোমার কাকার মেয়ে সাথে তোমার বাবা এবং তোমার বাবার বন্ধু বিয়ে ঠিক করে রাখছে, সেটা রাখলে হবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার বিয়ে শুধু আমার সাথে হবে, তুমি শুধু আমার, তুমি কিন্তু অন্য কারো হতে পারবা না, সেটা আমি তোমাকে বলে দিলাম। তখন আমি বললাম দেখো এটা কিভাবে সম্ভব, তুমি কি বললো তুমি একটা অন্য জাতি, আলাদা জাতি, আমি একটা আলাদা জাতি, আমাদের সৃষ্টি করছে আল্লাহ আলাদা আলাদা করে, তো এরকম ভাবে কিভাবে কি হবে তুমি বলো। তখন সে বললো আমি অত কোনো কিছু বুঝি না, আমি শুধু জানি যে তোমার বিয়ে শুধু আমার সাথে হবে, ঠিক আছে? এরপরে যেন আমি কোনো কিছু না শুনি, যদি কোনো কিছু শুনি পরে আমাকে কোনো কিছু বলতে পারবে না, কারণ আমি কষ্ট একবার পেয়েছি, আমি জানি যে প্রিয় মানুষকে হারানোর কষ্ট কতখানি, আমি আর দুইবার এরকম কষ্ট পেতে পারবো না। আমি তখন বললাম মানে, সে তখন বললো অত মান টানে আমি কোনো কিছু বলতে পারবো না, এই বলে সে চলে গেল। এবং আমি বিছানায় শুয়ে অল্প টেনশনে পড়ে গেলাম, টেনশন করতেছিলাম, করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। তো সকালবেলা খাওয়া দাওয়া করার পর তখন কিছুক্ষণ পর আমার আঙ্কেল বাড়িতে আসলো। তো আসার পর মার সাথে কথা বলতে লাগলো এবং খোঁজ খবর নিতে লাগলো। নেওয়ার পর তখন
বলল কি ব্যাপার, আপনার মনটা অল্প খারাপ খারাপ দেখি কি জন্য? তখন আঙ্কেল বলল যে খবর সবর তো এমনিতে ভালো, কিন্তু আমার মেয়েটা ভালো নেই। কালকে রাতে অনেক ভয় পেয়েছে, ভয় পেয়ে অনেক জ্বর আসছে তার, তার শরীরে একদম পুরা জ্বর জ্বর এসে রয়েছে। তো তখন আমি মার দিকে তাকাচ্ছিলাম, মা আমার দিকে তাকাচ্ছিল, তাকে কোনো কিছু একটা আন্দাজ করতে পারছিলাম যে দুজন হয়তো একই বস্তু ভাবতেছিলাম। তো সেটা আর বেশি করলাম না। তারপর মা বলল যে দেখেন ভাই সাহেব, তো আমার উনি বেঁচে থাকার সময় তো আমার ওদের দুজনে বিয়ে ঠিক করে রাখছিল, তো এখন আপনি কি বলেন? সে বলল যে হ্যাঁ, এটা তো আমরা ঠিক করছিলাম, তো এখন কি করবো বলেন? তো তখন মা বললো কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লোকজন তো জানানোর দরকার নেই, ঘরোয়া ভাবে কিছুদিনের ভিতরে তাদের বিয়ে করিয়ে দিই। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, কালকে দিন পরে তাহলে তার জ্বরটা অল্প সারুক, তাদের একদম ঘরোয়া ভাবে বিয়ের আয়োজন করিয়া, মানে সেরকম জোরজাট কোনো কিছু না, পারিবারিক আমরাই তাদের বিয়েটা দিয়ে দিই, যেহেতু তাদের প্রাপ্তবয়স্ক দুজনই হয়ে গেছে। তো সেরকম ভাবে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পর তো আঙ্কেল চলে গেল। চলে যাওয়ার পর যখন জান্নাতপুরি আমার কাছে আসলো, তখন আমি বললাম যে কি ব্যাপার, তুমি জান্নাতকে বললাম তুমি ওকে ভয় দেখিয়েছো না, নীলিমাকে? তখন বললো হ্যাঁ ভয় দেখিয়েছি। তো কি হয়েছে? তো ভয় দেখাবো না, তোমার সাথে তার বিয়ের কথা আলাপ আলোচনা চলতেছে, তো আমি বসে থাকবো? আমি তোমাকে বলছি না তোমার বিয়ে অন্য পৃথিবীর কারোর সাথেই হতে পারে না আমাকে ছাড়া? এখন তো শুধু ভয় দেখিয়েছি। বিয়ের যদি এত তোমরা বিয়ের কথা না ভুলো, তো এর পরবর্তীতে আর বড় কিছু হবে, আমি তোমাকে সাবধান করে দিলাম। তো সেটা বলে সে সেখান থেকে চলে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল আজকের গল্প, এর পরবর্তী পার্ট কালকে আসবে। তো সবাই পাশে থাকবেন এবং সুস্থ ভালো থাকবেন সবাই। তো এখন আমি বিদায় নিচ্ছি। তো পরবর্তী পার্টের জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।